Hello dear students, Assalamu alaikum. This is Mollik once again and welcome to Mollik's English tutorial and vlogs. And today I'm going to take a class on the rest of the part of voice changes which I taught you in the previous two classes. And this is on imperative sentence. So যদি এখানে আমরা অলরেডি তোমাদের ভয়েস চেঞ্জের যে আরো দুটো পর্যায় ছিল যে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেটা আমি পড়ে ফেলেছি তোমাদের দিয়ে দিয়েছি আমি লাস্ট দুটো ভিডিওতে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে থাকলে আমাদের কীভাবে করতে হবে সেটা, এবং হ্যাঁ ভিডিওর শেষে আমি টোটাল ভয়েস চেঞ্জটা সম্পর্কে একটু আবারও আমি রিভাইজ দেবো, তোমাদেরকে একটু বলে দিব, সবগুলো সম্পর্কে আবার একটু ধারণা দিব। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং খুব ভালোভাবে পেন অ্যান্ড পেপার নিয়ে বসে টোটাল ভিডিওটাতে আমি কি বলছি কি করছি সম্পূর্ণ নোট করে রাখতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। আমি এখানে অলরেডি তোমাদের লিখে দিয়েছি এখানে যে আমি এখানে লিখেছি যে মূল ভার্ব যদি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আমাদের যদি অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ করতে হবে যে সমস্ত সেন্টেন্সগুলো, ওই সমস্ত সেন্টেন্সগুলো যে সমস্ত সেন্টেন্সগুলোতে মূল ভার্ব দিয়ে শুরু হবে, মানে সেগুলো মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, এর আগে কিছু থাকবে না। যেমন ধরো যে আমি এখানে বলেছি কি ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক, অথবা ক্লোজ দ্য ডোর, অথবা কাম হিয়ার। এই যে আমি প্রথমে যে শব্দগুলো বলছি, যে ওয়ার্ডগুলো বলছি, সব প্রত্যেকটাই কিন্তু ভার্বের মানে মেন ফর্মটা, বেস ফর্মটা, ঠিক না, ভার্বের প্রেজেন্ট ফর্মটা। সো এইখানে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমাদের কোন স্ট্রাকচার অনুযায়ী আমাদের এটা করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের লেট দিতে হবে, প্রথমে লেট টানতে হবে। এটা বলে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবশ্যই লেট ছাড়া আমরা করতে পারবো না, লেটটাকে আমাদের লাগবেই। সো লেটটাকে মূলত কোথায় কীভাবে ইউজ করবো সেটা আমি দেখাবো। সো এখানে আমি দেখা গেল যে এই যে প্রথমে কি লেট আনতে হবে, হ্যাঁ প্রথমে লেট আনবো, তারপর হচ্ছে সাবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্টটা আনবো। এখানে যেটা অবজেক্ট হিসেবে আছে, এখানে কি আছে অবজেক্ট হিসেবে দ্য বুক, এটাকে আমি সাবজেক্ট হিসেবে সামনে নিয়ে আসবো। অ্যান্ড দেন তারপরে বি হবে স্ট্রাকচার অনুযায়ী, অ্যাজ পার স্ট্রাকচার। এরপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্মটা। সো আমরা একটু এই উদাহরণটা করে ফেলি। এখানে আমাদের ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক, এখান থেকে আমরা কি করব, প্রথমেই নিয়ে আসবো লেট। সো আমি এখানে প্রথমেই নিয়ে আসলাম লেটটাকে, তারপরে কি করবো সাবজেক্ট, দ্যাট মিনস অবজেক্ট যেটা আছে দ্য বুক, এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। সো এখানে দ্য বুকের সাবজেক্টটা, সাবজেক্টিভ ফর্মটা সাবজেক্ট ইয়েতে হবে, দ্য বুকই হবে। সো আমি লিখে দিলাম হচ্ছে দ্য বুক। অ্যান্ড দেন হোয়াট, বি অ্যাজ পার স্ট্রাকচার। সো এখানে আমি দিলাম হচ্ছে বি, তারপর হচ্ছে কি ভার্বের 3 নম্বর ফর্মটা, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে ভার্ব কোনটা, ওপেন। সো ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, ওপেনড। সো let the book be opened. Okay, so এটা কি হয়ে গেল, let the book be opened, right? And then পরের যে রুলটা সেটা হচ্ছে কি, ডু নট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, বাক্যের প্রথমেই যদি ডু নট থাকে, নট যুক্ত থাকে, তাহলে আমরা কি করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি যে লেট নট, আগে ছিল শুধু লেট, এখন কি আনবো লেট নট। কেন, নটটা আগে অ্যাক্টিভে যুক্ত ছিল, সেটাকে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে, নট যুক্ত করে সামনে আনতে হবে। সো আমি এখানে নিয়ে আসলাম প্রথমে লেট অ্যান্ড দেন নট, লেট নট, তারপর তারপর কি আনতে হবে, লেট নটের পরে হচ্ছে সাবজেক্ট আনতে হবে। সো আমরা লেট নট নিয়ে নিচ্ছি এখান থেকে, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে, সাবজেক্ট আছে হচ্ছে কি আউটসাইড, ঠিক না, তার মানে লেট নট। সো এইখান থেকে আচ্ছা আমি এখানে আউটসাইডটা কেটে আমি এখানে লিখছি হচ্ছে দ্য বয়েজ। সো এখানে কি হচ্ছে লেট নট, এরপরে হচ্ছে এই অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট হিসেবে সামনে আনতে হবে। সো এখানে দ্য বয়েজ, লেট নট দ্য বয়েজ, এরপরে হচ্ছে কি বি, বি, এরপর হচ্ছে কি ভার্বের 3 নম্বর ফর্মটা, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। সো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে কি, এখানে আছে প্লে, প্লে থেকে ভার্ব পাস্ট পার্টিসিপল কি হবে, সো প্লেড, প্লে, প্লেড, প্লেড। সো এখানে হবে প্লেড। সো কি হলো এখানে
ডু নট প্লে দ্য বয়েজ, ডু নট প্লে দ্য বয়েজ, সো এখানে কি হবে, লেট নট দ্য বয়েজ বি প্লেড, রাইট? তাহলে আমরা দেখতে পেলাম হচ্ছে যে এখানে যদি ডু নট দিয়ে বাক্য শুরু হয় আমাদের লেট নট দিয়ে শুরু করতে হবে, আর যদি শুধু ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমাদের শুধু লেট দিয়ে শুরু করতে হবে, প্যাসিভ করতে হবে। এরপরেরটা হচ্ছে যদি নেভার দিয়ে শুরু হয়, যদি অ্যাক্টিভ সেন্টেন্সটা শুরু হয় হচ্ছে নেভার দিয়ে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সো নেভার দিয়ে শুরু হলে আমাদের প্রথম ওই যে নেভার তো না, নেভার হচ্ছে, নেভার অর্থটা কি? নেভার হচ্ছে কখনো না। সো এখানে কিন্তু একটা না আছে, ঠিক না? সো নটটা কিন্তু এই নেভারের মধ্যেই নিহিত। সো ঠিক আগের নিয়মটা অনুযায়ী আমরা যদি লিখি যে ডু নট যেটা ছিল এখানে নট যুক্ত, এখানেও নেভারের সাথে নট যুক্ত আছে, ঠিক না? নেভার হচ্ছে না বোঝার একটা ওয়ার্ড। সো এখানেও আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে লেট নট দিয়ে শুরু করতে হবে, তারপর সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল আগের মতো। কিন্তু এখানে শুধুমাত্র একটা ডিফারেন্স হচ্ছে নেভারের পরিবর্তে এভার লিখতে হবে। নেভারের পরিবর্তে কি এভার, অ্যান্ড দেন বিটা বিয়ের জায়গায় থাকবে, দ্যাট মিনস এভার বিন, সরি এভার বি, অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা সব প্যাসিভের ক্ষেত্রে কিন্তু সেম, এটা মনে রাখতে হবে। সো আমরা এটা একটু করে ফেলি এখন, যে লেট নট অ্যান্ড দেন কি সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে, a lie, a lie, সো লেট নট a lie, তারপরে কি হবে এখানে, এরপরে হচ্ছে সাবজেক্টের পরে এভার, এভার, and then be, and then verb past participle form. What is the verb? Tell, told. So answer কি হলো, never tell a lie, এটা আনসারটা হবে কি, let not a lie ever be told, ঠিক না? এটা। সো আমরা এখানে এই তিনটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাদের কি থাকলে কি হবে। সো আমরা একদম একটা গ্লান্স আবারও বলে দিই, দেখে নিই যে কি হবে। তাহলে মূল ভাব দিয়ে বাক্য শুরু হলে আমাদের লেট দিয়ে শুরু করতে হবে, অ্যান্ড স্ট্রাকচার হচ্ছে এটা। আর যদি ডু নট দিয়ে শুরু হয়, নট যুক্ত, তাহলে আমাদেরকে লেট নট দিয়ে শুরু করতে হবে প্যাসিভ করার জন্য, এবং এই স্ট্রাকচারটা অনুযায়ী হবে। অ্যান্ড নেভার দিয়ে যদি শুরু হয় অ্যাজ আগের মতো, এই যে এই ডু নটের মতো, তাহলে কি লেট নট দিয়ে শুরু করতে হবে, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, নেভারের পরিবর্তে এভার লিখতে হবে, আর বাদ বাকি সব কিছুই সেম আছে। সো পরের আরও দুটো রুল দেখে নিই আমরা, যে লেট এর পর যদি ব্যক্তিবাচক অবজেক্টগুলো থাকে, ব্যক্তিবাচক অবজেক্টগুলো কি কি থেকে থাকতে পারে, একটা যেমন ধরো মি, হিম, ইউ, দেম, এই টাইপের যেগুলো আছে সেগুলো আরও থাকতে পারে, ঠিক না? যে হার থাকতে পারে, ঠিক এরকম আস থাকতে পারে। সো এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট যদি কিসের পর থাকে, লেটের পর থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হবে। সো এখানে দেখো এই স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথমে লেট আসবে অ্যান্ড দেন সাবজেক্ট, লেটের পর সাবজেক্ট অ্যান্ড দেন বি, বি এর পর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো V3, অ্যান্ড দেন বাই অ্যান্ড দেন অবজেক্ট। অবজেক্ট কোনটা, ওই যে এটার অবজেক্টিভ কেস যেটা, এই যে মি, তারপরে হচ্ছে হিম, ইউ, এগুলো এখানে আসবে। সো এখানে আমরা দেখি যে লেট মি প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে দাও। সো এটা কি হবে, প্রথমে আমরা কি নিব, এখানে স্ট্রাকচারটা হচ্ছে লেট নিব, প্রথমে লেট আছে, লেটটাই থাকবে এখানে। তারপরে কি সাবজেক্টটা কি এখানে, ক্রিকেট। সো লেট দ্য ক্রিকেট, সো লেট দ্য ক্রিকেট, এরপরে কি আছে, বি, and then V3, verb past participle form, played, and then কি, by, অবজেক্টটা কি হবে এখানে, এই যে মিটাকে এখানে চলে আসলো সেটা। সো এখানে হচ্ছে আমাদের চলে আসলো কি, তাহলে লেট মি প্লে ক্রিকেট, লেট দ্য ক্রিকেট বি প্লেড বাই মি, ওকে। সো এটা চলে আসলো, অ্যান্ড দেন আমরা দেখবো হচ্ছে পরের রুলসটা কি বলা আছে এখানে, মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, মূল ভার্ব, আগে ছিল কি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, আর এখন হচ্ছে মূল ভার্বের পরেই ব্যক্তিবাচক অবজেক্টগুলো চলে আসবে। যেমন কি, বাই মি আ ফ্যান, মানে আমাকে একটা কলম কিনে দাও, সেটা, ঠিক না? সো এখানে
বাই মি এ পেন, এই ক্ষেত্রে এই যে এই মূল ভার্বের পরে যদি আমাদের ব্যক্তিবাচক অবজেক্টগুলো থাকে তাহলে আমরা কি করব, প্রথমেই দিব লেট অ্যান্ড দেন সাবজেক্ট অ্যান্ড দেন বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড দেন প্রিপোজিশন, যে কোনো একটা প্রিপোজিশন হবে, ঠিক না? সো আমরা দেখে নেব কোন কোন প্রিপোজিশন কিভাবে হবে। অ্যান্ড দেন অবজেক্ট, অবজেক্টিভ কেসগুলো। অ্যান্ড দেন তাহলে এখানে কি হয় যে বাই মি আ পেন, এখানে কি হয় লেট, প্রথমে চলে আসে কি লেট, এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি হবে তাহলে আ পেন, লেট আ পেন অ্যান্ড দেন কি বি ভার্ব, বি, এরপরে কি বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে বট, বি ও ইউ জি এইচ টি, বট। সো লেট আ পেন বি বট, এরপরে কি একটা কলম কিনবে, ঠিক না? সো কলমটা কি হয় আমার জন্যে কিনবে, তাই তো? আমি আরেকজনকে কিনতে বলছি যে সেটা আমার জন্যে কেন। সো এখানে প্রিপোজিশনটা কি হয় ফর মি। সো লেট আ পেন বি বট ফর মি, হ্যাঁ, আমার জন্য একটা কলম কিনো, সেটা। ওকে, তাহলে এই যে এভাবে এখানে অন্য কিছু থাকতে পারে, কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে উইথ থাকতে পারে, কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে টু থাকতে পারে। আমরা এগুলো কি আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন আমরা পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারবো তখন আমাদের এগুলো আর কোনো ভুল হবে না। তার আগ পর্যন্ত আমাদের অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোনটার পর কী হয়, সেগুলো কিছু মনে থাকবে। সো এখানে আমি একটু কথা বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কি আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্ত যে বাক্যগুলো আছে সেগুলো। সো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমি এই 5টা রুল দিয়েছি, 5টা রুলই হয়ে যাবে তোমাদের। সো 5টা রুলের বাইরে থাকবে না, এর মধ্যেই তোমাদের থাকবে অবশ্যই থাকবে। এবং এই যে নিয়মগুলো আছে সেগুলো যদি তোমরা একবার ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমার মনে হয় না কখনো আর এই যে অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে ইম্পারেটিভের আর কোনো সেন্টেন্স কখনো তোমাদের ভুল হবে সেটা আমি মনে করি না। সো আমি একটু রিভাইন্ড করি যে আমি একদম প্রথমে চলে যাই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কী পড়িয়েছিলাম তোমাদের। সো তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর মধ্যে কী ছিল যে একটা ছিল যে একদম সাবজেক্ট অবজেক্ট ভার্ব সব থাকে, ঠিক না? সেটা আরেকটা ছিল হচ্ছে কি যেটাতে ভার্ব কখনো কখনো সাবজেক্ট বা অবজেক্ট মিসিং থাকে, ঠিক না? থাকে না, সেগুলো আমাদের কী করতে হয় বানিয়ে লিখতে হয়, ঠিক না? যেমন ধরো ব্যক্তির ক্ষেত্রে কী বানাতে হয় সামওয়ান, সামবডি, এনিবডি, নবডি, হ্যাঁ, এভাবে বানিয়ে লিখতে হয়। অথবা ওই সেন্টেন্সের ওই বাক্যের অর্থের উপর ভিত্তি করে আমরা অন্য কোনো সাবজেক্টও দিয়ে দিতে পারবো সেখানে, অবজেক্টও দিয়ে দিতে পারবো সেখানে। আবার এরপরেরটা ছিল হচ্ছে কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা কি হচ্ছে আমরা 3টা স্টেপে করিয়েছি প্রত্যেকটা, যার হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ডের ছিল, আবার ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া ছিল যেটা। সো ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যেগুলো সেগুলো কি অক্সিলারি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেনগুলো হয়, মডেল অক্সিলারি ভার্ব বা ভার্ব দিয়ে যে অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন হচ্ছে কি যে 3টা স্টেপে করতে হয়। প্রথমে সেটা কি করতে হবে অ্যাসার্টিভ করতে হবে, অ্যান্ড দেন কি করতে হবে তোমার এই অ্যাসার্টিভকে প্যাসিভ করতে হবে। যে অ্যাসার্টিভ তুমি বানালে সেটাকে কি করতে হবে প্যাসিভ করতে হবে, অ্যান্ড দেন ওই প্যাসিভকে আবার ইন্টারোগেটিভ করতে হবে। দ্যাট মিনস ইন্টারোগেটিভ দিয়ে প্রশ্ন শুরু হয়েছে আবার ইন্টারোগেটিভেই শেষ হবে সেটা। এটা গেল হচ্ছে কি ইন্টারোগেটিভেরটা। অ্যান্ড দেন একদম লাস্ট ওয়ান যেটা ছিল এই যে তোমাদের যেটা আগে করানো হয়েছিল না সেটা হচ্ছে কি ইম্পারেটিভ। সো ইম্পারেটিভটা হচ্ছে আমি মাত্র 5টা রুল দিয়েছি তোমাদের, একটু আগিয়ে দিলাম, সব বুঝিয়ে দিলাম। সো এরপরে আর বোধহয় বলা লাগবে না। সো এখন তোমাদের হচ্ছে এই যে যাদের এসএসসি বা এইচএসসি পরীক্ষা খুব সন্নিকটে, তোমাদের শর্ট সিলেবাসেও কিন্তু এই ভয়েস চেঞ্জটা আছে। সো তোমাদের এটা খুব ভালোভাবে শেখার প্রয়োজন আমি মনে করি। আর যদি আমি এই 3টা ভিডিও আমি পরপর যে 3টা পার্ট করেছি আমি, এটা এর আগে হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, অ্যান্ড দেন এটা আজকে হচ্ছে থার্ড পার্টটা, এই 3টা পার্ট হয়ে গেলে আমার মনে হয় না কখনোই তোমাদের জীবনে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে। সো লেটস ডু ইট।